প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। একাডেমিক্স এডুকেশনে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। তোমরা আজকে এই ক্লাসে জানতে পারবে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা, ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রয়োজন এবং ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্নের ধরন। সাথেই থাকো, ক্লাসটি ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে তোমরা লক্ষ্য করছো আজকে ক্লাসটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ ক্লাস। আজকে এই 6ষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই অধ্যায়ে যা শিখব, আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো শিখব সেগুলো নিম্নরূপ: 1 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী এর ধারণা, 2 নম্বর নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতির গড়মিলের কারণ, 3 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণীর প্রস্তুত পদ্ধতি, 4 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়মাবলী, 5 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত সমস্যা ও সমাধান, 6 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত প্রশ্নের ধরন। 1 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী এর ধারণা। আসলে কিছু বাস্তব এবং যুক্তিসঙ্গত কারণে আমানতকারীর জেরের সাথে ব্যাংক বিবরণীর জেরের গড়মিল দেখা দেয়। এই গড়মিল সমন্বয় করার জন্য কোনো একটি নির্দিষ্ট দিনে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতির গড়মিলের কারণ। নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতির গড়মিলের প্রধান কারণ দুটি, যথা সময়ের ব্যবধান। আমরা ইতিপূর্বে বলেছি যে সময়ের ব্যবধান একটি কারণ হতে পারে। তো কোনো একটি নির্দিষ্ট তারিখে নগদান বইতে একটি লেনদেন লিপিবদ্ধকরণের ফলে আমানতকারীর বইয়ের জের বৃদ্ধি বা হ্রাস পায়। অন্যদিকে ব্যাংক নির্দিষ্ট তারিখে ওই লেনদেনটি লিপিবদ্ধ না করার কারণে ব্যাংক বিবরণীতে পূর্বের জেরই প্রকাশিত হয়, এর ফলে গড়মিল সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে ভুল। আমানতকারী বা ব্যাংক যে কোনো পক্ষের ভুলের কারণেও গড়মিল দেখা দিতে পারে। ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত 3টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। 1 নম্বর প্রচলিত একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, 2 নম্বর দ্বিঘাত বা উভয় জের সংশোধন পদ্ধতি, 3 নম্বর নগদান বই সংশোধনী পদ্ধতি। তবে 1 নম্বর এবং 2 নম্বর বহুল প্রচলিত পদ্ধতি, 3 নম্বর খুব একটা বেশি দেখা যায় না। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়মাবলী। সনাতন পদ্ধতি নগদান বইয়ের উদ্ধৃত নিয়ে অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্ধৃত নিয়ে শুরু হলে কিছু আইটেম যোগ হয় এবং কিছু আইটেম বিয়োগ হয়। তোমরা এখানে লক্ষ্য করছো স্লাইডে বাম পাশ এবং ডান পাশ দুই পাশ দেখানো হয়েছে। আসলে এটা এক পাশই হবে। স্লাইডের সীমাবদ্ধতার কারণে আমরা দুই পাশে লিখেছি। আসলে যোগের যে 10টা টার্ম আছে এর পরেই বিয়োগ শুরু হবে। তো নিচে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা ডান পাশে লিখেছি। তাহলে আমরা একটু জেনে নিই। নেক্সট স্লাইডে আমরা দেখব 4 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়মাবলী। সনাতন পদ্ধতি নগদান বইয়ের উদ্ধৃত নিয়ে অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্ধৃত নিয়ে শুরু হলে এখানে দুটো বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে এই যে লাল হাইলাইট করা যে কথাটা আছে, একটু পড়ে নেই। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ডেবিট ব্যালেন্স। প্রশ্ন যদি এই অনুযায়ী দেয়া থাকে তাহলে যোগ হবে এই সকল আইটেমগুলো। তো যোগ হবে কি? 1 নম্বর ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 2 নম্বর দেনাদার বা কোনো পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 3 নম্বর ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বীমার দাবি ইত্যাদি আদায় করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 4 নম্বর ব্যাংক জমাতিরিক্ত টাকার উপর সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। 5 নম্বর ব্যাংকে জমাকৃত চেক এখনো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 6 নম্বর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান যা নগদানভুক্ত হয়নি। 7 নম্বর নগদান বইতে খরচ বেশি ডেবিট করা হয়েছে। 8 নম্বর নগদান বইতে ভুলবশত কোনো দফা 2 বার ক্রেডিট করা হয়েছে। 9 নম্বর ব্যাংক ভুলবশত ব্যাংক বিবরণীতে জমা করেছে। 10 নম্বর ব্যাংক ভুলবশত অত্র হিসাবের ব্যাংক বিবরণীর
পরিবর্তে অন্য হিসাবে ডেবিট করেছে। যে সকল আইটেম ক্রেডিট হবে ঠিক এই যোগ করার পরে তার নিচ থেকেই বিয়োগ শুরু হবে। বিয়োগ আইটেমগুলো হচ্ছে: 1 নম্বর, চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো উক্ত চেক আদায় হয়নি। 2 নম্বর, ইস্যুকৃত চেক নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 3 নম্বর, ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন যা নগদান বইতে লেখা হয়নি। 4, ব্যাংক জমাতিরিক্তের সুদ যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 5, ব্যাংক কর্তৃক প্রদত্ত যেমন বীমা সালামি, শেয়ার তলবের অর্থ, বাড়ি ভাড়া, গৃহ নির্মাণ কিস্তি, প্রদেয় বিল ইত্যাদি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 6, বাট্টাকৃত প্রাপ্য বিল বা চেক প্রত্যাগত হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 7, মালিক কর্তৃক ব্যাংক হতে টাকা উত্তোলন কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 8, নগদান বইতে ভুলবশত কোনো দফা 2 বার ডেবিট করা হয়েছে। 9, ব্যাংক ভুলবশত ব্যাংক বিবরণীতে ডেবিট করছে। 10, অন্য হিসাবে টাকা ভুলবশত অত্র হিসেবে ডেবিট করা হয়েছে। সর্বশেষ লাল হাইলাইটার দিয়ে মার্ক করা আছে যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত। তো এটা ছিল আমাদের সনাতন পদ্ধতি নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত নিয়ে শুরু হলো। আমরা জানি যে 3টা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো প্রচলিত একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি ইতিপূর্বে আমরা জেনেছি। এখন দ্বিঘাত বা উভয় জের সংশোধনী পদ্ধতি আমরা জানব। তো দ্বিঘাত জের পদ্ধতি মূলত টি ছকের মতোই দুই পাশেই থাকবে। আমরা স্লাইডে লক্ষ্য করছি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়মগুলি দ্বিঘাত বা দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী। তো এখানে বাম পাশে নগদান বই থাকবে, ডান পাশে ব্যাংক বিবরণী থাকবে। তো নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত যদি থাকে প্রশ্নে, তাহলে যোগ আইটেমগুলো হবে ব্যাংক বিবরণীতে জমা লেখা হয়েছে বা ক্রেডিট করা হয়েছে কিন্তু নগদান বইতে জমা লেখা হয়নি অথবা এমন দফাসমূহ। পরের আইটেম যোগ হবে নগদান বইতে ভুলে ক্রেডিট করা হয়েছে এমন দফাসমূহ। বিয়োগ আইটেমগুলো হবে ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে বা পরিশোধ দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে ক্রেডিট করা হয়নি বা পরিশোধ দেখানো হয়নি এমন দফাসমূহ। বিয়োগ হবে নগদান বইতে খরচ দেখানো হয়েছে বা এমন দফাসমূহ ক্রেডিট করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি বা পরিশোধ দেখানো হয়নি এমন দফাসমূহ। হবে জমাকৃত চেক বিল প্রত্যাখ্যান যা নগদানভুক্ত হয়নি। এবার সর্বশেষ দেখা যাচ্ছে সমন্বিত বা সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক উদ্বৃত্ত হলে যোগ হবে যে আইটেমগুলো নগদান বইতে জমা করা হয়েছে বা ডেবিট করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে জমা লেখা হয়নি বা ক্রেডিট করা হয়নি এমন দফাসমূহ। যোগ করা হবে ব্যাংক বিবরণীতে ভুলে ডেবিট করা হয়েছে এমন দফাসমূহ। বিয়োগ করা হবে নগদান বইতে খরচ দেখানো হয়েছে বা ক্রেডিট করা হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি বা পরিশোধ দেখানো হয়নি এমন দফাসমূহ। বিয়োগ করা হবে ব্যাংক বিবরণীতে ভুলে ক্রেডিট করা হয়েছে এমন দফাসমূহ। সর্বশেষ সমন্বিত সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত থাকবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ডেবিট ব্যালেন্স থাকলে নগদান বইটি বা আমি ব্যাংকের মতো হব। ব্যাংক যেভাবে আছে সেইভাবে আমার নগদান বইটি যোগ বিয়োগ করতে হবে। আবার যদি প্রশ্নে থাকে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট উদ্বৃত্ত থাকলে তখন ব্যাংক বিবরণীটি নগদান বই বা আমার মতো হবে। তখন আমার নগদান বইতে যেরকম আছে ব্যাংক বিবরণী সেইভাবে সংশোধন করবে। এই কথাটা ক্লিয়ারলি বুঝতে হবে। মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স থাকলে আমি ব্যাংকের মতো হব, আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত থাকলে ব্যাংক আমার মতো হবে। ব্যাংক সমন্বয় বিবরণীর সমস্যা
আমরা এখানে একটি গাণিতিক সমস্যা লক্ষ্য করছি। গাণিতিক সমস্যাটা একটু দেখি। যে গাণিতিক সমস্যা হচ্ছে এক, বৃষ্টি ট্রেডার্সে 2024 সালের 31শে ডিসেম্বর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 10,500 টাকা, যা ব্যাংক হিসাব বিবরণীর জেরের সাথে মিল নেই। গরমিলের নিম্নলিখিত কারণগুলো পাওয়া যায়। কারণগুলো কি? 1 নম্বরে দেওয়া আছে, প্রদেয় হিসেবের বরাবর ইস্যুকৃত মোট 16,000 টাকার চেকের মধ্যে 5,000 টাকার চেক 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তার মানে হচ্ছে যে ইস্যুকৃত চেক হচ্ছে 16,000 টাকা, কিন্তু পরিশোধিত হচ্ছে 5,000 টাকা। তার মানে পরিশোধিত হয়নি কত টাকা? 16,000 মাইনাস 5,000 সমান 11,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। ব্যাংকে উপস্থাপিত হয়নি, সে আইটেমটা কি হবে? যোগ হবে। ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তার মানে যোগ হবে। আমরা যোগের মধ্যে যাই। যোগ, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, 16,000 মাইনাস 5,000 11,000 টাকা। এর পরের টার্মটা দেখে নেই। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায় 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায়, ব্যাংক সরাসরি আদায় করছে 1,500 টাকা, ব্যাংক সরাসরি আদায় করেছে 1,500 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে নগদান বইতে আমরা যদি এখন লিখি, তাহলে আমরা লিখবো কি? ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় নগদান বইতে দেখানো হয়নি 1,500 টাকা। এর পরের টার্মে যাই। 3 নাম্বার, 3,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। 3,000 টাকার একটি চেক পরিশোধিত হয়েছে, তার মানে বিয়োগ করতে হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ নগদান বইতে লেখা হয়নি 3,000 টাকা। এরপরে দেনাদারের নিকট থেকে প্রাপ্য মোট 20,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক এর মধ্যে 10,000 টাকার চেক আদায় করেছে। তার মানে দেনাদারের নিকট থেকে প্রাপ্য মোট 20,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক 10,000 টাকার চেক আদায় করেছে। তাহলে চেক আদায় হয়নি কত টাকা? 20,000 মাইনাস 10,000 সমান 10,000 টাকার চেক আদায় হয়নি। তাহলে যে চেক আদায় হয়নি সেটা বিয়োগ হবে। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 20,000 মাইনাস 10,000 10,000। যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আমাদের শুরুতে ছিল 10,500 টাকা। এই যে 10,500 টাকা আমরা ওটা লিখে দিয়েছিলাম, 10,500 টাকা। এরপরে যোগের আইটেম ছিল 2টা, বিয়োগের আইটেম ছিল 2টা। এরপরে আমরা হিসেব নিকাশ করে যে ব্যালেন্সটা পাবো সেই ব্যালেন্সটা হচ্ছে, শুরুতে লিখেছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা শেষে লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমরা 10,500 টাকা পেয়েছিলাম, 11,000 আর 1,500 12,500, 10,500 আর 12,500, টোটাল হলো 23,000। 23,000 থেকে আবার বিয়োগ 3,000 আর 10,000, 13,000 বিয়োগ করলে পাবো 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ক নাম্বার, ট্রানজিটে জমা চেকের পরিমাণ নির্ণয় করো। ট্রানজিটে জমা চেকের পরিমাণ বলতে বোঝায় যে চেকটা আমি পেয়েছি কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন করা হয়নি। হয়তো 4 নম্বর টার্মটা আমরা একটু দেখি। দেনাদারের নিকট থেকে প্রাপ্য 20,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে, দেনাদারের নিকট থেকে প্রাপ্য মোট 20,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক এর মধ্যে 10,000 টাকার চেক আদায় করেছে। তার মানে 20,000 টাকার মধ্যে 10,000 টাকার চেক আদায় করছে, আরো 10,000 টাকা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি বা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। যে অ্যামাউন্টটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি সেটাই হচ্ছে ট্রানজিটে জমা চেকের পরিমাণ। খ নাম্বারটা আমরা আলোচনা করলাম। গ নাম্বার, নগদান বইতে হিসাবভুক্ত হয়নি এমন লেনদেন জাবেদা দেখাও। এই যে 2 নম্বর টার্মটা এখানে লেখা আছে নগদান বইতে লেখা হয়নি,
আবার 3 নম্বর টার্মটা এখানে বলা হয়েছে নগদান বইতে লেখা হয়নি, এই দুইটা টার্ম নগদান বইতে লেখা হয়নি, তার মানে এই দুইটার জাবেদা করতে হবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায় 1500 টাকা, এই জাবেদাটা হবে 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে। 2 নম্বর পয়েন্টে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায় 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে লেখা হয়নি তার মানে এখন লিখতে হবে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে সরাসরি আদায়। সরাসরি আদায় হলে ব্যাংক হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব যেহেতু দেনাদারের নিকট থেকে, দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। একটু কারণ লিখতে হবে, ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হিসাবভুক্ত হলো 1500 টাকা, 1500 টাকা, 2024 ডিসেম্বর 31। নেক্সট 3 নম্বর, 3000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক যেহেতু পরিশোধিত হয়েছে, প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ লিখতে হবে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধিত বিল হিসাবভুক্ত হলো টাকা 3000, 3000, আর তারিখ 1 তারিখ ডিসেম্বর 31। ক নম্বর, ট্রানজিটে জমা চেকের পরিমাণ আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেকের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, আর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে 10,000 টাকা, তাহলে বাকি টাকাটা হচ্ছে অপেক্ষমান বা ট্রানজিটে জমা চেক। ওকে, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যা, এটা গাণিতিক উদাহরণ 2। এটা হচ্ছে ভিক্টোরিয়া ফ্যাশনসের 2017 সালে 31 ডিসেম্বর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 10,900 টাকা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটাও আমি ব্যাংকের মতো হব, এবং ওই তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী জমার উদ্বৃত্ত 3,900 টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপ। 1 নম্বর, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। 2 নম্বর, ব্যাংক কর্তৃক সরাসরি 2,000 টাকার একটি প্রাপ্য বিল এবং 300 টাকা সুদ আদায়, ব্যাংক আদায় খরচ 100 টাকা কর্তন করে। চেক ইস্যু করা হয়েছে 10,000 টাকা, কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়েছে 8,000 টাকা। চেক ইস্যু করা হয়েছে 10,000 টাকা, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়েছে 8,000 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 200 এবং ধার্যকৃত চার্জ 300 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 7,400 টাকার একটি প্রত্যাগত চেক, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। প্রশ্ন হচ্ছে বকেয়া চেকসমূহ পরিমাণ নির্ণয় করো। তো আমরা বকেয়া চেকসমূহের পরিমাণ নির্ণয় করি। চেক ইস্যু করা হয়েছে 10,000 টাকা, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়েছে 8,000 টাকা, তার মানে বকেয়া আছে 2,000 টাকা। তো আমরা একটু দেখি। ইয়েস, বকেয়া চেকসমূহের পরিমাণ নিম্নরূপ। পরিশোধের জন্য ইস্যুকৃত চেক হচ্ছে 10,000 টাকা, আর বাদ পরিশোধের জন্য উপস্থাপিত হচ্ছে 8,000 টাকা, তাই বকেয়া চেকের পরিমাণ হচ্ছে 2,000 টাকা। এরপরে আমরা যাই, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এর আগে আমরা সনাতন পদ্ধতিতেও করেছি, এটা দেওয়াই আছে, উভয় জের সংশোধনী পদ্ধতিতে তৈরি করতে হবে। তাহলে উভয় জের সংশোধনী পদ্ধতিতে আমরা একটু দেখি। প্রথমেই আমরা কৃষকের মতো করে ঘর আঁকবো, লিখব প্রতিষ্ঠানের নাম, তারপর লিখব ব্যাংক সময় বিবরণী উভয় জের সংশোধনী পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা করব সেটা লিখব, আর একটা নির্দিষ্ট তারিখের জন্য লিখব 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। তো বাম পাশে থাকবে নগদান বই টাকা, ডান পাশে থাকবে পাস বই টাকা। তাহলে এটাও যেহেতু আমাদের বলা হয়েছে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে হচ্ছে আমি বা আমার নগদান বইটি বা আমি ব্যাংকের মতো, ব্যাংকের পাস বইতে যেভাবে আছে সেভাবে আমরা করব। তাহলে প্রথম ট্রানজাকশনে চলে যাই।
ব্যাংক জমার উদ্বৃত্ত 10,900 টাকা, আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 3,900 টাকা। 10,900 3,900 আমরা বসিয়ে দিই। এই যে 10,900 বসিয়ে দিলাম। আবার 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 ব্যাংক হিসাব বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 3,900 টাকা বসিয়ে দিলাম। নেক্সট এক নম্বর ট্রানজাকশনটা বলেছে যে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 3,700 টাকা। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 3,700 টাকা। তার মানে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 3,700 টাকা। এটা যোগ করে দিতে হবে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক এখনো আদায় হয়নি 3,700 টাকা। যেটা আদায় হয়নি সেটা যোগ করে আদায় করতে হবে। একদম ভেরি সিম্পল। 2 নম্বর পয়েন্ট বলছে ব্যাংক কর্তৃক সরাসরি 2,000 টাকার একটি প্রাপ্য বিল এবং 300 টাকা সুদ আদায়। ব্যাংক আদায় খরচ 100 টাকা কর্তন করে। তার মানে প্রাপ্য বিল 2,000 টাকা, তার মানে ব্যাংক কর্তৃক সরাসরি 2,000 টাকার প্রাপ্য বিল এবং সাথে 300 টাকা সুদ আদায় করা হয়েছে। তার মানে 2,300 টাকা আদায় করছে। আর ব্যাংক আদায় খরচ 100 টাকা কর্তন করছে। তাহলে আমরা দেখি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের টাকা সুদসহ আদায় যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। ব্যাংক ওটা হিসাবভুক্ত করেছে। আমাদের প্রশ্নটা ছিল ব্যাংক কর্তৃক সরাসরি হিসাবভুক্ত হয়েছে, কিন্তু আমরা নগদান বইতে করিনি। নগদান বইতে না করলে নগদান বইতে এখন করব, যোগ করব যে ব্যাংক কর্তৃক বিলের টাকা সুদসহ আদায় যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি 2,000 টাকা আর যোগ 300 সমান 2,300 টাকা। এরপরে পরের টার্মটা দেখি। ব্যাংক আদায় খরচ 100 টাকা কর্তন করে। ব্যাংক আদায় খরচ 100 টাকা কর্তন করে। যেহেতু কর্তন করছে তার মানে ব্যাংক কর্তন করছে, আমাদেরও কর্তন করতে হবে, আমাদের কমিয়ে রাখতে হবে। প্রাপ্য বিলের টাকা, প্রাপ্য বিলের আদায় খরচ 100 টাকা। এটা যেহেতু চার্জ কাটছে বিয়োগ করে নিতে হবে। এরপরে চেক ইস্যু করা হয়েছে 10,000 টাকা, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়েছে 8,000 টাকা। তার মানে চেক 10,000 টাকা ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপিত হয়েছে 8,000 টাকা। তাহলে ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা? 10,000 বিয়োগ 8,000, 2,000 টাকা। 2,000 টাকা আমাদের উপস্থাপন করতে হবে। এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 2,000 টাকা। 2,000 টাকা কোথা থেকে আসলো? 10,000 মাইনাস 8,000 সমান 2,000 টাকা। উপস্থাপিত হয়নি, তার মানে বিয়োগ করে দিতে হবে। এর পরেরটা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 200 টাকা এবং ধার্যকৃত চার্জ 300 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে লেখা হয়নি, তার মানে লিখতে হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে 270 টাকা। লেখা হয়নি, তার মানে মঞ্জুরিকৃত সুদ নগদান বইতে মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 200 টাকা। এটা যোগ করে দিতে হবে। অপর অংশটা হচ্ছে ধার্যকৃত চার্জ 300 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। চার্জ যেহেতু ব্যাংক চার্জ কাটছে, তার মানে এটা বিয়োগ করে দেখাতে হবে। ধার্যকৃত চার্জ 300 টাকা, এই যে বিয়োগ ধার্যকৃত চার্জ নগদানভুক্ত হয়নি 300 টাকা। ওকে,
তারপরে ৭,৪০০ টাকার একটি প্রত্যাগত চেক যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। চেকটা প্রত্যাগত হয়েছে কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, আমরা জানি না। তাহলে নগদান বই যেহেতু প্রত্যাগত, এটা কমাই দিতে হবে। প্রত্যাগত চেক ৭,৪০০ টাকা। এখন আমরা যোগ বিয়োগ যদি করি, যে এই যে নগদ জমার উদ্বৃত্ত 10,900, এটার সাথে যোগ হবে 2,300, 200, 2,500। 10,900 টাকার সাথে 2,500 যোগ করলে হয় 13,400 টাকা। 13,400 থেকে আমরা 300, 100, 7,400 গুলো বিয়োগ করলে পাবো 5,600 টাকা। এই 5,600 টাকা সংশোধিত নগদ উদ্বৃত্ত হবে। শুরুতে আমরা দিয়েছিলাম যে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, শেষে হবে সংশোধিত নগদ উদ্বৃত্ত। আবার এখানে শুরুতে দিয়েছিলাম ব্যাংক হিসাব বিবরণী অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, এখানে হবে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত। তাই এখানে এটার সাথে 3,700 যোগ করলে 7,600 হয়, 7,600 থেকে 2,000 বিয়োগ করলে 5,600 হয়। উভয় পাশ সমান হয়ে গেছে। এটা ছিল আমাদের গাণিতিক সমস্যার সমাধান। এবারে নেক্সট স্লাইডে চলে যাই। ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত প্রশ্নের ধরন। তাহলে ক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেমন ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন, ব্যাংক প্রদেয় হিসাব ব্যবসা প্রতিষ্ঠান, প্রাপ্য হিসাব আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, এভাবে সবগুলো তোমরা দেখে নিবা। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত প্রশ্নের ধরন খ, সংক্ষিপ্ত প্রশ্ন। কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে, বই থেকে পড়ে নেবা। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত প্রশ্নের ধরন সৃজনশীল সমস্যাবলী। আমরা দুটো সমস্যাবলী ইতিপূর্বে আলোচনা করেছি। এই সমস্যা 1, এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো বাসায় হোমওয়ার্ক থাকবে। আবার সৃজনশীল সমস্যাবলী সমস্যা 2, কিছু প্রশ্ন আছে, এটাও বাসায় হোমওয়ার্ক থাকবে, উত্তর দেওয়া আছে, উত্তর মিলিয়ে নেবা। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।